গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর রানীর সংসারের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে রান্না করব হচ্ছে ছেঁচড়া রান্না করব, মানে যেটা আর কি পুঁই শাক দিয়ে যে তরকারিটা করা হয় মাছের মাথা দিয়ে, সে তরকারিটা রান্না করব। তো এগুলো তো আমি গতকালকে রাতে কেটে রেখেছিলাম, তোমরা দেখেছিলে আগের দিনের ব্লগে। ফ্রিজে একটা বড় কাতলা মাছের মাথা ছিল। তা আর আমি কিন্তু পুঁই শাকটা খুব ভালো খাই, কিন্তু গরমকালে না এই জিনিসগুলো খাওয়া একদমই উচিত না। আর এই যা গরম পড়েছে এই কদিন ধরে তো বাড়িতে একদমই সিম্পল খাওয়া দাওয়া হচ্ছে, কারণ না হলে মানে খাওয়া দাওয়া করলেই তো হবে না, শরীরে তো সেটা নেওয়ার ব্যাপার আছে। তো যাই হোক আজকে বানাচ্ছি, কারণ রয়েছে যেহেতু জিনিস নষ্ট করে তো লাভ নেই, তাই ভাবলাম যে বানিয়ে ফেলি। তো এই শাকটা আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর শাক যদি ভালো করে না ধোয়া হয় তাহলে তো জানোই তোমরা যে বালি কিচকিচ করবে। তো যাই হোক শাকটা এখন ধুয়ে নিচ্ছি। তো আমি আসলাম কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করতে। তো কী কথা শেয়ার করব সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা পুরোপুরি লাস্ট অবধি দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সব ক্রিয়েটারদের মতন আমি এখনও হয়তো তেমনভাবে ভিডিও এডিটিং করতে পারি না, কিংবা ছাড়তে সেরকমভাবে কায়দা মতন পারি না। চেষ্টা করছি, তোমাদের আশীর্বাদে আমি শিখে যাব, তোমাদের ভালোবাসায় আমি ঠিকই একদিন শিখে যাব, আমি জানি। তো এই মাছের যে ফুলকাটা থাকে না, মানে কানকোটা, ওটা কিন্তু আমি একদমই পছন্দ করি না। ওটা কিন্তু খাওয়া উচিত না, কারণ মাছ যা খায় মানে মুখ থেকে যা খায় সেই ম্যাক্সিমাম নোংরা কিন্তু এই কানকোটাতে জমে থাকে। এটা কিন্তু সোজা চলে আসলাম আমি একদম বিকেলে। আর বিকেলে ফার্স্ট মা দোকানে যাবে এখন, তাই চা বানাচ্ছি। চা বানিয়ে ঘরের কাজকর্ম করব, আর যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল সেগুলো শেয়ার করব। হ্যাঁ, কি কথা শেয়ার করব অনেকে জানতে চেয়েছিল, ফেসবুকে অনেকে জানতে চেয়েছিল যে আমাদের বিয়ের ব্যাপারটা, মানে আমাদের লাভ স্টোরিটা কীভাবে হলো। কারণ আমি এমনই একটা পার্সন ছিলাম বিয়ের আগে যে কখনো মানে আমি যেভাবে বিয়ে করেছি আর কি, পালিয়ে গিয়ে বিয়ে করেছি। তো এরকমভাবে বিয়ে করবো ওটা কিন্তু কেউ ভাবতে পারেনি, ওটা সবারই আনএক্সপেক্টেবল, বাট আমি করেছি। তো কীভাবে করেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আজকে অল্প একটু শেয়ার করবো, প্রতিদিন অল্প একটু করে শেয়ার করবো। তা আমার বিয়ে হয়েছিল 2017 30শে সেপ্টেম্বর। সেদিন ছিল দশমীর দিন আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। আর যার সাথে বিয়ে করছিলাম, মানে যে আমার হাজব্যান্ড, ওর সাথে আমার পরিচয় ছিল ঠিক 24 দিন। এবারে তোমরা বলবে হ্যাঁ এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব, তাই জন্যই তো আজকে হয়েছে। তো আমার মতন কিন্তু এরকম স্টোরি অনেকেরই আছে, আমি জানি। তো আমার সাথে ওর প্রেমটা হয়েছে 28 দিনের। আমরা যখন ওর সাথে আমি রিলেশনে আসি তখন কিন্তু আমরা কেউ কাউকে দেখিনি, ও হায়দ্রাবাদে থাকতো। আমার একটা বান্ধবীর থ্রুতে হয়েছে। তো কে সে কীভাবে সে করিয়েছে সেটা নিয়ে পরের দিনের ব্লগে গল্প করব। আজকে খালি আমি বলছি বিয়ের ঘটনাটা। তো ও আর কি আমার সাথে কথা বলিয়ে দিয়েছিলো। যখন আমার সাথে কথা বলিয়ে দিয়েছিলো তখন আমি কলেজ ফার্স্ট ইয়ার পড়ি। আর আমাদের টাইমটায় না এত ফোন ছিল না। আর আমার বাড়িতে কিন্তু খুব আমার ফ্যামিলি খুব রেস্ট্রিক্ট ফ্যামিলি, একটা ফ্যামিলি থেকে আর কি আমি বিলং করেছি। খুব ওখানে কড়া শাসন ছিল, ডিসিপ্লিন ছিল। বাট হ্যাঁ, সেটাকে আমি পছন্দ করতাম, মেনেও নিতাম। কোনোদিনও সেগুলোর অবাধ্য আমি হইনি, মা বাবার কথা শুনেই চলেছি সবসময়। তো ওর সাথে আমার প্রেমটা হয়েছিল ঠিক বিয়ের 24 দিন আগে। তো হওয়ার পরে ওর যে জিনিসটা আমার ভালো লেগেছিলো, যে কারণে আজকে বিয়েটা হয়েছে আমাদের, ও ফার্স্ট না আমাকে একটা কথা বলে, যখন ওর সাথে আমি প্রেম করছি তার ঠিক 4-5 দিনের মাথায় ও আর কি ওর ফ্যামিলিকে জানিয়ে দিয়েছিলো আমার কথা। ও ফার্স্টে আমাকে বলেছিল দেখো আমি বিয়ে করব, ঠিক আছে, আমি প্রেম করব বলে এরকম কোনো রিলেশনে কিন্তু আসিনি, কারণ ও আমার থেকে 10 বছরের বড়, ও আমার থেকে অনেক বেশি ম্যাচিওর। তো আমাকে বলেছিলাম আমি কিন্তু তোমার সাথে বিয়ে করতে চাই। আমি তো তখন ছোট, আমার 17 বছর বয়স ছিল তখন। তা আমি কিন্তু সেই জিনিসগুলোকে ম্যাচুরিটিভাবে কিন্তু নিইনি, সিরিয়াসলি কিন্তু নিইনি। আমি ভেবেছিলাম যে হ্যাঁ ভালোই হবে, বিয়ে করব, ভালো হবে, সিঁদুর পরে ঘুরবো, শাঁখাপালা পরে ঘুরবো, এইরকম একটা ব্যাপার কিন্তু আমি ভেবেছিলাম। কিন্তু সিরিয়াসলি আমি বুঝিনি যে বিয়েটা কত বড় একটা জিনিস, এটা বিয়ে হলে কত কার দায়িত্ব নিতে হয় কিংবা কী, আমি এই জিনিসগুলো কিন্তু আমি জানতাম না। টিভিতে দেখতাম দেব কোয়েলের বই, দেখে খুব ভালো লাগতো, ওরাও লাস্টে বিয়ে করতো, আমারও এরকমই শখ হতো। তো যাই হোক 4-5 দিনের মাথায় ও আমাকে বলেছিল যে তুমি একটু আমাদের বাড়িতে যাবে। আমি ভয় পেয়ে গেছিলাম, বলছে যাও, কিচ্ছু হবে না, বাড়িতে সবাই জানে। তো আমাকে রীতিমতো জোরাজোরি করে। তো আমি টিউশন পড়াতাম তখন, তো সেই দিনকারই বাচ্চাটা আর কি পড়েনি। তো ওর সাথে ফোনে কথা বলতে ফোনে যে গল্পটা করছিলাম তখন ফোন ছিল না। আমার মা ফার্স্ট আমাকে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে দিয়েছিল।
কলেজের ফার্স্ট ইয়ারে। তো যাই হোক, ওর সাথে ফোনে কথা বলতে বলতে এরকম এরকম ও আমাকে বলছে বাড়ি যাওয়ার জন্য। তো আমি গেছিলাম ওদের বাড়ি, গিয়ে দেখলাম ওর মা বাইরে দাঁড়িয়ে আছে। তো আমি গিয়ে আন্টিকে নমস্কার করলাম, প্রণাম করলাম, করে আমি আর কি সেদিন আর যাইনি, সেদিন চলে এসেছি ভয়। তো আমাকে সেকেন্ড দিন আবার বলেছে। যখন ওদের বাড়ি গেলাম দেখলাম ওর ফ্যামিলি সবাই সেখানে প্রেজেন্ট, সবাই। আর আমি তো রীতিমতো অনেক ভয় পেয়ে গেছিলাম যে সবাই রয়েছে, আমাকে কি না কি মানে জিজ্ঞেস করবে, বাট এমন কিছু হয়নি। সেদিন সবার ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছিলো। হ্যাঁ, যখন আমি গেছি তখন কিন্তু ওদের মানে টালির ঘর ছিল, মানে দেওয়াল গাঁথা ছিল কিন্তু উপরে টালি ছিল, আর বারান্দায় অ্যাডভেস্টাস ছিল, টিন ছিল। ওই ঘরে কিন্তু আমি গেছিলাম, কিন্তু আমার সেই জায়গার পরিবেশ, মানুষের কথাবার্তা, ওদের ফ্যামিলির সবাইকে এতটাই ভালো লেগেছিল যে আমি সেদিন থেকেই মানে মুগ্ধ হয়ে গেছিলাম আরও বেশি। কারণ ওকে তো সামনাসামনি আমি কখনো দেখিনি, ওকে আমি সামনাসামনি দেখেছি বিয়ের ঠিক 4 দিন আগে। ওকে আমি সপ্তমীর দিন দেখেছি, 3 দিন আগে দেখেছি, মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ওই 4 দিনই বলা যায়। যাই হোক, সপ্তমীর দিন সকালবেলা কিন্তু আমি ওকে দেখেছি ফার্স্ট, মানে এতদিন প্রেম করার পর সেদিনই আমি ওকে ফার্স্ট দেখি। আর কারণ এই কদিন ফোনে কথা হয়েছে, তো ওদের ফ্যামিলির সবাই বিয়ের জন্য প্রস্তুত ছিল, মানে মেনলি মানে আমার শাশুড়ি, শ্বশুর, যা, দেওর, এরা সবাই। আর ও বিয়ে করতে চাইছিল, কারণ ওর যেহেতু এজটা বেড়ে গেছিলো, আর সেই কারণে। আর ওরও একটা স্টোরি আছে, সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব কোনো ভ্লগে। যার কারণে না ও এই জিনিসগুলো খুব ভয় পেয়ে গেছিলো যে না, এরকম কথা বলছি আবার হয়তো খারাপ কিছু হতে পারে। তো সেটা নিয়ে পরে একদিন কথা বলবো কী হয়েছিল। যাই হোক, এরকম ব্যাপার। তো ন্যাচারালি একদম যেরকম মানে হয় সেরকমই, কোনো প্ল্যানিং নেই, কিছু নেই। দশমীর দিন আমি আমার কটা জামা কাপড় রাখতে এসেছিলাম ওদের বাড়িতে, কারণ জানতাম পালিয়ে গিয়ে বিয়ে হবে। আমি কোনোদিনই ভয়ে আমার মা বাবাকে বলতে পারবো না এরকম ওপেন রিলেশনশিপের কথা, জানতাম বলতে পারবোই না, কোনোদিনও পারবো না। কিন্তু হ্যাঁ, যে কাজটা করেছি সেটা অনেক বেশি খারাপ করেছি, অনেক বেশি খারাপ। আজকে আমি নিজে মা হয়ে বুঝতে পারছি, আর ও নিজে বাবা হয়ে বুঝতে পারছে কি যে কাজটা করেছি খুব খারাপ। কিন্তু হ্যাঁ, যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। তো কী হয়েছিল, কী ঝামেলা হয়েছিলো, ওগুলো আবার নেক্সট দিনের ব্লগে বলবো। তো যাই হোক, দশমীর দিন এরকম সকালে আমি জামাকাপড় নিয়ে চলে আসি। আর সেই যে এসেছিলাম, সেই ভয়ে আমি বাড়ি যেতে পারিনি, যে পুজোর সময় আমি সব জামা প্যান্ট নিয়ে চলে এসেছি। তো মা যদি আমাকে আজকে ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার কথা বলে, কিংবা যদি বাই চান্স আমার কাবারটা খুলে আর বলে তো জামা কাপড় কোথায়, তখন আমি কি বলবো মাকে? এই ভয়ে কিন্তু আমি আর বাড়ি যেতে পারিনি। হ্যাঁ, তো সেদিনকার যাওয়ার পরে তখন শাশুড়ি মাকে বললাম, আমি তো রীতিমতো কান্দাকাটি করবো এমন একটা অবস্থা। যাই হোক, তখন ওরা ডিসিশন নেয় যে ঠিক আছে তাহলে আজকে বিয়ে করে নাও, যখন ভয় লাগছে তোমার। আমার হাজব্যান্ডও রাজি ছিল। তো যাই হোক, বিয়েটা সেদিন হয়ে যায়। আর এখন আমি তোমার সাথে একটা পার্সেল শেয়ার। হ্যাঁ, এটা আমাকে সাথে গিফট করেছে, আর খুব সুন্দর দেখতে পার্সেলগুলো। এর মধ্যে 4খানা ক্যারেক্টার রয়েছে, দেখো খুব সুন্দর দেখতে, ভীষণ কিউট। তো থ্যাংক ইউ ওকে। তো যে কথাটাই ছিলাম, তো সেই দিনকারে আমরা কিন্তু বিয়েটা করে ফেলেছি। মানে আমার ফ্যামিলির অমতে গিয়ে বলতে ওরা জানতোই না, ওদের মানে ধারণা কল্পনার বাইরে ছিলাম আমি। তো যাই হোক, বিয়ে করতে গেছিলাম আমরা ওই শ্যামনগরে, ওখানে গিয়ে বিয়ে তো করে ফেলেছি। মানে শ্বশুরবাড়িতে যাওয়ার পর ওখান থেকে আমরা আরেকজনের বাড়িতে গেছিলাম, একটা দিদির বাড়িতে গেছিলাম। আমাদের তখন কাকা বেঁচে ছিল, সেই কাকা নিয়ে যায় আমাদেরকে, মানে রিন্টু কাকার নাম ছিল, উনি আর এখন নেই আমাদের সাথে, মারা গেছেন উনি। তো যাই হোক, সেই কাকার বেসিসেই কিন্তু আমরা সেখানে যাই, আর ওখান থেকে শ্যামনগর মন্দিরে গিয়ে কিন্তু আমরা বিয়েটা করি। বাড়ি আসার পর যথারীতি ঝামেলা কিন্তু কিছুই হয়নি। আমার মা এসেছিলো, মাসি এসেছিলো। তো মা এসে একটু আমাকে বকাবকি করেছিল যে তুই এতগুলো জামা প্যান্ট নিয়ে কেন চলে এসেছিস, এরকম কিছু। কারণ দেখো, ওরা সারাটা দিন আমাকে খুঁজেছে। যদি একটু জানতো, মানে ওই রিপনের ব্যাপারে যদি জানতো, তাহলে ওরা মানে বুঝতো যে ওর সাথে হয়তো কিছু করেছে। কিন্তু ওরা তো জানতোই না যে আমি কার সাথে রিলেশনে আছি। আর রিলেশনেও তো বেশি দিন না, 24 দিন। তো ওদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছিলাম আমি। সেই ব্যাপারটা ভাবলে আমার নিজেরও এখন খুব খারাপ লাগে। তো যাই হোক, কিছু করার নেই। তো মা বকাবকি করে চলে যায়, কিন্তু তেমন কোনো অশান্তি হয়নি আমাদের বাড়ি, হয়নি, কোনো অশান্তিই হয়নি। তো যাই হোক, যেদিন ন্যাচারালি বিয়ে করি সেদিন তো মানে শাঁখা সিঁদুর পরে আমি তো ভীষণ আনন্দিত। আর সবাই আমাকে দেখে বলছে খুব ভালো লাগছে এইরকম একটা ব্যাপার। কিন্তু এই যে শাঁখা পলা সিঁদুর এইগুলোর যে কি দায়িত্ব, সেইটা আমি এখন বুঝতে পারছি।
মানে তখন বুঝিনি, তখন মাকে দেখতাম তো শাখা পলা পরে থাকতো, ভীষণ ভালো লাগতো জানো তো দেখতে, শাখা পলা, সিঁদুরের টিপ, সিঁদুর পরে থাকতো। আর আমার মা না ঠিক ওই ঢিলা ঢিলা করে একটু চুল বাঁধতে, আর খুব ভালো লাগতো দেখতে। আমিও না মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে পরতাম জানো তো, পরে না দেখতাম কেমন লাগে। তো যেদিন ফার্স্ট পড়ি আমিও মানে আমার বিয়ে দিন, তো আমি কিন্তু দারুণ মজা পেয়েছিলাম আর নিজেকে বারবার আয়নায় দেখছিলাম যে কেমন লাগছে দেখতে। কিন্তু আমি বুঝতে পারিনি সেদিন যে মানে যে আইবুড়ো কালটা যে পার করে গিয়ে বিয়েটা করলাম, সেই জিনিসটা কত বেশি সুন্দর ছিল। মানে আমার বিয়ের আগের জীবনটা, হ্যাঁ বিয়ের পরের জীবনটা তাই বলে কি আমার দুঃখের, তা কিন্তু না, কিন্তু বিয়ের আগের জীবনটা ঠিক অন্যরকম ছিল, যেটা কোনো দিনও ফিরে আসবে না, কোনো দিনও না। এখনও মনে আছে স্নান করে জানো তো জামা কাপড়গুলো কলপারে রেখে দিতাম, আমি জানতাম মা ধুয়ে দেবে, কিন্তু এখন কিন্তু সেই কাজগুলো আমাকে নিজেকেই করতে হয়। সময়ের সাথে সাথে সব কিছু মানে সেই দিন আর ফিরে আসবে না। যখন ইচ্ছে করতো না ভাত, মা যখন দেখতাম যে এমন তরকারি রান্না করেছে যেটা আমার পছন্দের না, তো আমি খেতাম না, মা ইনস্ট্যান্ট আমাকে কিছু বানিয়ে দিত, চাউমিন বানিয়ে দিত, নাহলে ম্যাগি বানিয়ে দিত, কিংবা অন্য কিছু বানিয়ে দিত। তো এখন কিন্তু সেটা হয় না, সেটা হয় না বলতে হ্যাঁ তাই বলে যদি আমি আমার মাকে বলি, আবদার করি, মা অবশ্যই সেটা বানিয়ে দেয়, কিন্তু মাকে সামনে তো পাই না। তাই বলে কি শাশুড়ি মা মা নন, উনিও মা, কিন্তু নিজের মা কিন্তু নিজের মাই হয়, তোমরা দেখবে। এটা তুমি যাই বলো না, মানে যাই বলো না কেন, তুমি তোমার মাকে যা ইচ্ছা বলতে পারবে, কিন্তু শাশুড়ি মাকে কি সেটা বলতে পারবে? পারবে না। তুমি তোমার মাকে কাজের অর্ডার করতে পারবে, যেমন আমি করতাম, মা এটা করে দাও, মা ওটা করে দাও, আমাকে এটা কিনে দাও, কিন্তু শাশুড়ি মাকে তুমি সেভাবে অর্ডার করতে পারবে না, তোমার নিজেরই মুখে বাঁধবে। এই হচ্ছে কিছু বিষয় যেগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমাকে ফেসবুকে অনেকে জানতে চেয়েছিলো, তা ভাবলাম ইউটিউবে যখন এখন ব্লগ আপলোড করছি এখানেই শেয়ার করি। তো রাতের কাজবাজ প্রায় সবই শেষ, দেখতে পেলে আর এত পরিমাণে গরম, এখন আমি ছাদে গিয়ে বসে থাকবো কারণ আজকে প্রচণ্ড গরম ছিল। তো এখন আগে গোপালটাকে শুয়ে নিই, আর রান্নাবান্না তো দেখতেই পেলে, গরম ভাত করেছি ঠিক, কিন্তু তাতে কিন্তু জল ঢেলে খাবো, পান্তা বানিয়ে খাবো। আর এখানে আমি পুরো ফুল টুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে গোপালটাকে আগে শুয়ে নিচ্ছি। আর এত গরম, তো রিপন বলছিল যে ছাদে বিছানা করার জন্য, কিন্তু মানে আমি প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম, তারপরে যদিও শুয়েছি তখনও কিন্তু আমি ভয়ই পাচ্ছিলাম, কারণ খোলা ছাদের নিচে ওরকমভাবে মানে আমার ভয়ই লাগছিল। আর ও তো পড়েই ঘুমিয়ে পড়েছে, ওর কোনো সারা শব্দ নেই, বা দিব্যি ফোন ঘাটছিলাম দুজন মিলে, ফট করে আগে জানো তো ও ঘুমিয়ে পড়েছে, এত ফালতু ছেলে। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমাদের সব কমপ্লিট, আর এই দেখো ছাদে বিছানা হয়েছে, সুন্দর করে বিছানা করেছে, আর ওই যে আমাদের চাঁদ মামা দেখা যাচ্ছে, আর এখন মশারি টানাচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ। আর রিপোর্ট আমাকে বলছিল তুমি এটা ব্লগে দেখাচ্ছ, তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।